আমার পিছনে আপনার চেলা লাগিয়ে যখন সবটা ইতোমধ্যে শুনেই ফেলেছেন, তাহলে আবার জিজ্ঞেস কেন করেছেন? আমি তোমার মুখ থেকে শুনতে চাইছি। নিশিতা শাড়ির কুচিগুলো নেড়ে ঠিক করতে করতে জবাব দিল। প্রেম নিবেদন করেছিল আমাকে। তুমি কি উত্তর দিলে? নিশিতা মাথা তুলল, ভ্রু কুচকে তাকালো জিসানের দিকে, বলল, জিসান ভাই, আপনি এখনো আমার উত্তরটাই জানাননি আপনার বসকে। এটা কেমন কথা হলো? আপনি তো চেলা নামের কলঙ্ক। জিসান মাথা চুলকে উত্তর দিল। বলেছিলাম তো, আপনি না করে। আর কিছু বলতে পারল না সে। আহারাবের তীক্ষ্ণ চোখের চাহনিতে চুপ হয়ে গেল সে। নিশিতা ঠোঁট প্রসারিত করলো, বলল, আপনার দেওয়া পোশাকের মাধুর্যে চোখ পড়েছে অন্য কারো। কখনো আবার আপনার ফেলে আসা মূল্যবান সম্পদও হয়ে যাবে অন্য কারো। সাবধান এমপি সাহেব, সাবধান। কথাটা শেষ হতে 1 মিনিটও সেখানে দাঁড়ালো না নিশিতা। দ্রুত পা ফেলে চলল সে বাড়ির দিকে। আহারাব এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশিতার যাওয়ার পানে, থম মেরে রয়েছে যেন সে। নিশিতার কোনো কথাই বোধগম্য হচ্ছে না তার। সবসময় কেমন হেয়ালি করে কথা বলে মেয়েটা। আর সে ব্যাপারে কিছু জিজ্ঞাসা করলে শুধুমাত্র কিছু না উত্তরের মধ্যে সীমাবদ্ধ রাখে সবটা। ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁই ছুঁই। ব্যস্ত শহরটা শান্ত হতে শুরু করেছে ধীরে ধীরে। আহারাব বিছানায় আধা শোয়া হয়ে চোখ বন্ধ করে বসে আছে, ভাবছে সে কিছু, ভাবছে নিশিতার কথাগুলো। আহারাব বেশ ভালোই বুঝতে পেরেছে নিশিতা কোনো কথাই এমনি এমনি বলেনি। তার কথাগুলোর অর্থ আছে, কিন্তু কি সেই অর্থ তা জানা নেই আহারাবের। হঠাৎ কেউ কড়া নাড়ল দরজায়। আহারাব চোখ বন্ধ করেই বলল। দরজা খোলাই আছে। চাপানো দরজাটা ঠেলে ভিতরে ঢুকলো মেহেরাব আর মাহবুব। কাচুমাচু করছে তারা, হয়তো বলতে চাইছে কিছু। চোখ খুললো আহারাব, বলল, কি চাই? মাহবুব খোঁচা মারল মেহেরাবকে, ফিসফিসিয়ে বলল। তুই বল। মেহেরাব চোখ গরম করে তাকালো মাহবুবের দিকে, বলল। তুই বল। ধমকে উঠল আহারাব, বলল। বলবি নাকি লাথি মেরে রুম থেকে বের করে দিব দুটোকে? মেহেরাব মাহবুবের দিকে গরম চোখে তাকে আমতা আমতা করে বলল। আসলে ভাইয়া, আমরা একটা ট্যুরের প্ল্যান করছিলাম। ভালো কথা। তা কোথায় যাচ্ছিস? কক্সবাজার যাবো ভাবছিলাম। মাহবুবও যাবে নাকি? মাহবুব মুখ খুলল এবার, বলল। হ্যাঁ, আমি, মেহরাব, নীলা, রিনা আর নিশিতা সবাই মিলে ট্যুর দেব ভাবছিলাম। নড়ে চড়ে বসলো আহারাব। আধা শোয়া থেকে ভালোভাবে বসলো সে, বলল। কার কার কথা বললি? আবার বলতো নামগুলো। মেহরাব, নীলা, রিনা, নিশিতা আর আমি। কবে যাচ্ছিস? পরশু ভোরের বাসায়। ভ্রু কুচকে তাকালো আহারাব, বলল। বাড়ির গাড়ি থাকতে বাসে কেন? না মানে ট্যুরের মতোই যেতে চাই, সম্পূর্ণ এক নজর করতে চাই, তাই আর কি। ওকে, ডান। ডান মানে? পরশু ভোরে বুঝবে। যা, নিজেদের রুমে গিয়ে ঘুমা এখন। ভোরের আলো ফুটতে শুরু করেছে চারিদিকে। পাখির কিচিরমিচির ধ্বনি শোনা যাচ্ছে কিছুটা। দেখতে দেখতে কেটে গেছে একটা দিন। মেহেরাবদের ট্যুরের দিন উপস্থিত। আজই ট্যুরে কক্সবাজারে যাবে তারা। ভোর 5টা থেকেই তোড়জোড় শুরু হয়ে গেছে তাদের। 7টায় বাস, 6টা 30-এর মধ্যে স্টেশনে পৌঁছাতে হবে। একটু আগে ভাগে যাওয়াই ভালো। দরকার হয় গিয়ে কিছুক্ষণ স্টেশনে বসে থাকবে। নিশিতা ট্যুরে যেতে চাইছিল না মোটেও। লিনা জোর করে রাজি করিয়েছেন তাকে। নিশিতা ব্যাগটা পর্যন্ত গুছিয়ে দিয়েছে লিনা। বাস স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে 6টা 40 বেজে গেল। তাদের স্টেশনে লোকজন নেই বেশি। 2-4 জন মানুষ দেখা যাচ্ছে আশেপাশে, আর কিছু যাত্রীরা। একটু পরই ব্যস্ত হয়ে পড়বে স্টেশনটা। কানায় কানায় ভরে উঠবে চারিদিক। স্টেশনের পাশের চায়ের দোকানগুলো খুলতে শুরু করেছে কেবল। মেহেরাবদের বাসও দাঁড়িয়ে রয়েছে স্টেশনে। মেহেরাবরা টিকিট কেটে রেখেছিল আগেই। যে যার সিটে উঠে বসে পড়েছে তারা। বাসের মধ্যে দিক দিয়ে পড়েছে তাদের সবগুলো সিট। নিশিতা জানালার পাশে বসেছে, তার পাশেই বসেছে লিনা। মাহবুব আর রিনা পাশাপাশি বসেছে, আর মেহেরাব বসেছে একা। বাস ছাড়তে আর মাত্র 5 মিনিট বাকি। বাস ড্রাইভার বাসের ইঞ্জিন চালু করে রেখেছে আরো 10 মিনিট আগে। ইঞ্জিনের শব্দে যেন নিশিতার মাথা ধরে যাচ্ছে। বিরক্তিতে ভাঁজ পড়েছে তার কপালে। হঠাৎই তখন বাসে উঠে এলো এক ভদ্রলোক। বাস শুদ্ধ ও সব অবাক চোখে তাকালো তার দিকে। কালো হুডি, কালো প্যান্ট, কালো সানগ্লাস, কালো মাস্কে ঢাকা লোকটি। হুডির টুপিটা আবার মাথায় দেওয়া। হঠাৎ করে কেউ দেখলে মনে করবে ডাকাতি করতে বাসে উঠেছে। বাসের লোকজন হয়তো প্রথমে ভেবেছিল সেটাই, তাই তো এত অবাক হয়ে গিয়েছিল তারা। লোকটি বাসে উঠতে নিশিতার পাশ থেকে উঠে গেল লিনা। লিনার পাশ থেকে মাহবুবকে উঠিয়ে বসে পড়লো সেখানে। সে লিনার দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো, বলল। এ কি, তুই আমার সিটে বসেছিস কেন? ওঠ এখান থেকে। লিনা পাত্তা দিল না, সে চুপচাপ বসে রইল সেই সিটে। মাহবুব দাঁড়িয়ে রয়েছে সেই সিটের পাশেই।
এরই মধ্যে কালো হুডি পরা লোকটা বসে পড়ল নিশিতার পাশে। নিশিতা ভ্রু কুচকে তাকালো লোকটার দিকে, তবে লোকটার এমন কাণ্ডে অবাক হলো ওরা সবাই। মেহেরাব রেগে গেল কিছুটা, এভাবে সিট খালি পেলেই সেখানে এসে বসে পড়তে হবে নাকি? তা একটা মেয়ের পাশে না জিজ্ঞাসা করি? আর তাছাড়া এটা তাদের সিট, তাদের টিকিটও আছে সিটের। মেহেরাব রেগে লোকটাকে কিছু বলবে তার আগে লোকটা হুডিটা খুলতে খুলতে মাহবুবকে বলল, ওভাবে খাম্বার মতো দাঁড়িয়েছিস কেন? মেহরাবের পাশের সিটটা কেটে রেখেছি আমি, ওখানে গিয়ে বসে পড়। চমকে উঠলো সবাই, গোল গোল চোখে তাকালো লোকটার দিকে। মেহেরাব অস্ফুট কণ্ঠে বলল, আহারাব ভাই। নিশিতা গোল গোল চোখে তাকিয়ে আছে পাশে বসা আহারাবের দিকে। আহারাব হুডিটা খুলে কোলের উপর রাখতে রাখতে বলল, এই গরমে তোদের জন্য আমাকে এই গেট আপে বাস উঠতে হলো। বাড়ির গাড়ি থাকতে বাসে যাওয়ার ভোটটা তোদের মাথায় কেন চাপলো কে জানে। নিশিতা অবাক কণ্ঠেই বলল। আপনিও যাবেন নাকি আমাদের সাথে? পাশ ফিরে তাকালো আহারাব বলল। না গেলেই গরমে গেট আপে বাস উঠেছে কি তোমার চেহারা দেখতে? নিশিতা ভ্রু কুচকে তাকালো আহারাবের দিকে, অতঃপর মাথা ঘুরিয়ে জানালার দিকে তাকালো সে। আহারাবের উত্তরটা তার একদমই পছন্দ হয়নি। সে যদি আগে জানতো আহারাবও যাবে তাদের সাথে, তবে কখনোই সে রাজি হতো না কক্সবাজারে যেতে। গাড়ি ছাড়লো। মিনিট 20 পরেই শুরু হলো নিশিতার বমির পালা। বাসে একদম উঠতে পারে না নিশিতা, তাহলেই বমি শুরু হয়ে যায়। অস্থির হয়ে উঠলো আহারাব। নিশিতা জানালা দিয়ে বমি করেই যাচ্ছে। গাড়ির হেল্পার বারবার মাথা ভেতরে নিতে বলছে তাকে। এভাবে মাথা বাইরে দিয়ে রাখলে বিপদ হতে পারে যে কোনো সময়। আহারাব একটা পলিথিন চেয়ে আনলো হেল্পারের কাছ থেকে। নিশিতার মাথা টেনে ভিতরে এনে হাতে ধরিয়ে দিল পলিথিনটা। পলিথিনের মধ্যে মুখ দিল নিশিতা। আহারাব নিজের হাত দিয়ে তার কপাল চেপে ধরল। মেহরাবের দিকে তাকিয়ে কটমট করে বলল, ও যে বাসে উঠতে পারে না জানতিস না, তারপরও বাসে উঠলি কেন? সত্যি বলছি, জানতাম না আমি কিছুই। আহারাব এবার লিনার দিকে তাকালো, বলল, তুই তো জানতিস, তারপরও বাসে উঠলি কেন? বাড়ির গাড়িতে গেলে কি সমস্যা হতো তোদের? লিনা কাচুমচু করে বলল, বাড়ির গাড়িতেও তো একই অবস্থা, বমি করেও। তাহলে আনলি কেন ওকে? বাসায় ফেলে আসতে এই বমির ড্রামটাকে। আমরা সবাই কক্সবাজার গিয়ে আনন্দ করব। ও ঘরের এক কোণে একা পড়ে থাকবে, ভালো লাগবে এই বিষয়টা? তাছাড়া কোথাও তো যায় না ও। তবু এই সুবাদে কক্সবাজারটা ঘুরে আসতো। আহারাব আর কিছু বলল না। ফিরে তাকালো নিশিতার দিকে। বমি করতে করতে কাহিল হয়ে পড়েছে মেয়েটা। এইটুকু পথে এই অবস্থা, তাহলে বাকি পথে কি হবে তার? জিসানকে কল করেও তো উপায় নেই। এর আগে যতবারই নিশিতাকে নিজের গাড়িতে উঠিয়েছে অল্প সময়ের জন্য, তাই হয়তো তখন বমি করেনি নিশিতা। তাছাড়া সে গাড়ি ছিল এসি যুক্ত, তাই নিশিতার এই বিষয়টা অজানা ছিল আহারাবের। হঠাৎই আহারাব চেঁচিয়ে উঠলো, হেল্পারকে বলল গাড়ি থামাতে। প্রথমে হেল্পার রাজি না হলেও নিশিতার অবস্থা দেখে রাজি হলো। নিশিতাকে নিয়ে গাড়ি থেকে নেমে গেল আহারাব। মেহরাব, মাহবুব, লিনা ওদের বাসে রেখে এসেছে। ওদের যখন এত ইচ্ছে বাসে যাওয়ার, যাক বাসে করে। যদিও মেহরাব ওরা আসতে চেয়েছিল ওদের সাথে, তবে আহারাবের অগ্নিদৃষ্টির সামনে আর সাহস করে বলে উঠতে পারেনি কেউই। একটা গাড়ি ঠিক করে তাতে নিশিতাকে ধরে উঠালো আহারাব। নিশিতার যেন হুঁশ নেই, কেন তাকে যেদিকে টানছে সেদিকেই চলে যাচ্ছে সে। গাড়িতে করে নিশিতাকে নিয়ে ট্রেন স্টেশনে এলো আহারাব। জিসানকে কল করে আগে থেকে ট্রেনের টিকিটের ব্যবস্থা করে রাখতে বলেছে। জিসান আহারাবের আদেশ অনুযায়ী করেছে সবটা। এখন হাতে একটা ব্যাগ নিয়ে স্টেশনে এসেও দাঁড়িয়ে রয়েছে। নিশিতাকে নিয়ে আহারাবকে গাড়ি থেকে নামতে দেখে এগিয়ে এলো জিসান। আহারাব চোখ তুলে দেখলো জিসানকে, বলল, যা জানতে বলেছিলাম এনেছিস? জিসান হাতের ব্যাগটা এগিয়ে দিল আহারাবের দিকে, বলল। এর ব্যাগে সব দিয়ে দিয়েছি। আহারাব ধরলো ব্যাগটা, বলল, আচ্ছা এখন ফিরে যা তুই, আর আমি না আসা পর্যন্ত সামনে নেই সবটা। ওকে বস। আহারাব নিশিতাকে ধরে আস্তে আস্তে উঠে বসলো ট্রেনে। নিশিতাকে জানালার পাশে বসিয়ে তার পাশেই বসে পড়ল সে। নিশিতার মাথাটা এনে কাঁধে রাখলো সে। হাতের ব্যাগটা রাখলো কোলের উপর। ব্যাগ খুঁজে বের করে আনলো এক বোতল পানি, একটা পাউরুটির প্যাকেট আর কলা। পানির বোতলটা এগিয়ে দিল নিশিতার দিকে, বলল, পানি খাও, ভালো লাগবে। নিশিতা নিল পানির বোতলটা। বোতলের ছিপিটা খুলে মুখে পানি নিয়ে কয়েকবার কুলকুচি করে খেয়ে নিল কয়েক ঢোক। বোতলের ছিপি আবারও আটকে বোতলটা ফেরত দিল আহারাবকে। আহারাব হাত বাড়িয়ে নিল বোতলটা, এগিয়ে দিল রুটি আর কলা, বলল। খেয়ে নাক মুখ কুচকে ফেললো নিশিতা, বলল। খেতে ইচ্ছে করছে না আমার। আহারাব শাসনের সুরে বলল, এতক্ষণ বমি করতে করতে পেটে কিছু আছে বলে তো মনে হয় না। খেয়ে নাও তাড়াতাড়ি, নয় আরো দুর্বল হয়ে পড়বে। অনিচ্ছা সত্ত্বেও পাউরুটির প্যাকেটটা হাতে নিল নিশিতা। আহারাব আগেই খুলে রেখেছিল প্যাকেটটি। নিশিতা এক পিস রুটি বের করলো প্যাকেট থেকে, কোনো রকম নাক চোখ বন্ধ করে খেয়ে নিল। প্যাকেটটা আবারও আহারাবের দিকে এগিয়ে দিয়ে বলল। আর খাবো না। আহারাব নিয়ে নিল প্যাকেটটা, বলল। আচ্ছা আর খেতে হবে না, এই কলাটা খেয়ে নাও। নিশিতা কপাল কুচকে হাতে নিল কলাটি। কোনো রকমের দুই কামড়ে গিলে ফেললো কলাটি। আহারাব মুচকি হাসলো, বলল। গুড গার্ল,
কোলের ব্যাগটা নিচে রাখলো আহারাব। নিশিতার মাথা ধরে নিজের কাঁধের উপর রাখলো সে। কিছু বলল না নিশিতা, শুধু তাচ্ছিল্য ভরা হাসি হাসলো একটু, তবে সে হাসি চোখে পড়ল না আহারাবের। ট্রেনের আশেপাশে সিটে বসা অনেকেই মুগ্ধ চোখে তাকিয়ে আছে আহারাব আর নিশিতার দিকে। এখনকার যুগে এমন মানুষ খুব কমই দেখা যায় যারা তার সঙ্গীর প্রতি এতটা যত্নশীল। আজকাল ভালোবাসাটা হয়ে গেছে মৌখিক, জেদ, অবহেলা আর শো অফে পরিপূর্ণ। মুখে দুই একবার ভালোবাসি কথাটা বলে দিলেই হয়ে যায় ভালোবাসা। ভালোবাসার সম্পর্কে থাকলেও ভালোবাসার কোনো দায়িত্বই যেন নিতে নারাজ তারা। আচ্ছা, সেগুলো কি সত্যিই ভালোবাসা, নাকি ভালোবাসার আড়ালে শুধুই একে অন্যের সাথে সমঝোতা? সামনের সিটে বসা কিছু বয়স্ক মহিলারা আহারাব আর নিশিতার দিকে তাকিয়ে আছে তীক্ষ্ণ দৃষ্টিতে। হয়তো মনে মনে তারা ভাবছে এই মেয়ে ছেলের লাজ শরম কিছুই নেই, না হয় জনসম্মুখে এমন আধিক্যতা দেখাতে পারে। আসলে আমরা যারা ভালোবাসা মানেটা কখনোই বুঝি না বা বুঝতে পারি না, তাদের কাছে ভালোবাসার মানুষকে সবসময় আগলে রাখা, তার যত্ন নেওয়া, তার অসুস্থতায় ব্যাকুল হওয়া আধিক্যতা ছাড়া আর কিছুই নয়। আহারাব একবার চোখ বুলিয়ে তাকালো সবার দিকে। সবার দৃষ্টি মানে বুঝতে তার বেশিক্ষণ সময় লাগেনি। বরাবরই বিচক্ষণ মানুষ তিনি, না হয়তো আর রাজনীতিতে এত নামডাক কামাতে পারতো না। তবে আহারাব ভাবলেশীন, কারোর ভাবনাতে কিছুই যায় আসে না তার। তার শুধু নিশিতা সুস্থ থাকলেই হবে। মাথা ঘুরিয়ে কাঁধের দিকে তাকালো আহারাব। নিশিতা চোখ বন্ধ করে আছে। তার ভারী নিঃশ্বাসের শব্দ বাড়ি খাচ্ছে আহারাবের কানে। হয়তো ঘুমিয়ে পড়েছে মেয়েটা। মৃদু হাসলো আহারাব। রাতের আধার ঘনিয়ে এসেছে, সূর্যটা ডুব দিয়েছে অনেক আগে। কৃত্রিম আলো সেজে উঠেছে কক্সবাজার শহরটা। ওই যে সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে, পৃথিবীর বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। নিশিতাকে নিয়ে মাত্রই হোটেলে এসে পৌঁছেছে আহারাব। হোটেলটা সমুদ্রের কাছে পিঠে বুকিং করা হয়েছিল, তাই ঢেউয়ের গর্জন শোনা যাচ্ছে এখান থেকে। মেহেরাবরা অনেক আগেই পৌঁছে গিয়েছিল হোটেলে। তারা ইতিমধ্যে ঘুরেও এসেছে হোটেলের চারিপাশটা। হোটেলে নিজের রুমে ঢুকেই বিছানায় শরীর এলিয়ে দিল নিশিতা। বড্ড ক্লান্ত ছিল। লিনা এসে পাশে বসলো তার। এই রুমটা রিনা আর নিশিতাকে দেওয়া হয়েছে। মেহেরাব আর মাহবুব এক রুমে, আর আহারাবের রুম আলাদা। লিনা কপট রাগ দেখিয়ে বলল, আগে ফ্রেশ হয়ে আয়, তারপর রেস্ট নিবি। নিশিতার যেন শক্তি নেই উঠে দাঁড়ানো, তবুও কোনো রকমে উঠে দাঁড়ালো সে। কোনো রকম শরীরটা টেনে নিয়ে গেল ওয়াশরুমে। দরজা আটকে ঝর্ণার নিচে বসে পড়ল সে। ঝর্ণার ফোঁটা ফোঁটা পানি টুপটাপ গড়িয়ে পড়ছে নিশিতার মাথা, কপাল, ঠোঁট, গলা, একে একে ভিজিয়ে দিচ্ছে তার সম্পূর্ণ শরীর। নিশ্চিত ঝর্ণার নিচে বসে আনমনে স্মৃতিচারণ শুরু করলো আজকে সবকিছুর। মৃদু হাসলো, বলল, আপনি ফেসে গেছেন এমপি সাহেব, ফেসে গেছেন ভীষণভাবে। শেষ পর্যন্ত নিজের হাঁটুর বয়সী মেয়ের নেশায় আসক্ত হয়ে পড়লেন। আপনি না বলেছিলেন আপনার রুচিবোধ এতটাও নিচে নামেনি যে একজন হাঁটুর বয়সী মেয়েকে বিয়ে করবেন? তবে এখন কি হলো আপনার সেই রুচিবোধের? ভোর হতে শুরু করেছে। মনে হচ্ছে যেন সমুদ্রে বুক চিরে বেরিয়ে আসছে সূর্যটা। পাখিরা কিচিরমিচির করে ডাকছে। নির্মল সতেজ হাওয়া বইছে ধীরে ধীরে। ঋষিতা খালি পায়ে হাঁটছে সমুদ্রে তীর ভেজা বালির উপরে। মেহেরাব, মাহবুব, রিনা দল বেঁধে হাঁটছে সামনে। নিশিতা একটু পিছনে তাদের। আহারাব হাঁটছে আবার নিশিতার পিছু পিছু। ট্রাউজারের পকেটে হাত ঢুকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সে তার প্রেয়সীর দিকে। সকালের নির্মল বাতাসে কি স্নিগ্ধ লাগছে তাকে। সমুদ্র তীরবর্তী বাতাসে উঠছে তার খোলা লম্বা চুলগুলো। নিশিতা বারবার হাত উঠিয়ে চুলগুলো গুজে দিচ্ছে কানের গোড়ায়, কিন্তু অবাধ্য চুলগুলো সেখানে থাকতে নারাজ। তারা বারবার বেরিয়ে পড়ছে আপন গতিতে। আহারাব দেখছে তা মুগ্ধ দৃষ্টিতে। ভালোই লাগছে তার। সময় গড়িয়ে যাচ্ছে আপন গতিতে। ধীরে ধীরে সমুদ্র সৈকতটা ভরে উঠছে লোকজনে। নিশিতার মনে প্রশ্ন এলো, আচ্ছা এখানে কি সর্বদা এত লোকজন থাকে? হয়তো থাকে। সবাই এখানে আসা সমুদ্র ও বিলাসে। এই যেমন এখন সে এসেছে। লিনা, মেহেরাব, মাহবুব, রিনা পানিতে নেমে পড়েছে আগেই। পানির মধ্যে বসে দুষ্টুমি করছে তারা। নিশিতাকেও ডাকছে বারবার। নিশিতা মাথা ঝাঁকিয়ে না করে দিয়েছে প্রতিবারই, কিন্তু লিনা সে তো নাছর বান্দা। সে চেঁচিয়ে বলল, তুই কি নিজের ইচ্ছেতে আসবি নাকি আমি উঠে আসব? আমার ইচ্ছে করছে না আপু। কক্সবাজারে আসার মজাই তো সমুদ্রের পানি, সমুদ্রের ঢেউ। তাড়াতাড়ি নেমে আয় বলছি। অনিচ্ছা সত্ত্বেও পানির দিকে পা বাড়ালো নিশিতা। 2 কদম এগোতেই তার পথ আগলে দাঁড়ালো আহারাব। ভ্রু কুঁচকে তাকালো। নিশিতা বলল, সমস্যা কি? কোথায় যাচ্ছ? লীনা আপুদের কাছে। আহারাব চোখ ঘুরিয়ে তাকালো চারিদিকে, বলল, কেন এখন কক্সবাজারে এসেছে? শরীর প্রদূষণে শখ জেগেছে নাকি? মানে ভিজা কাপড়ে তুমি এখানে ঘুরে বেড়াবে নাকি? আপনার মনে হচ্ছে না আপনি এবার একটু বেশি বেশিই করছেন? যদি তোমার তাই মনে হয় তবে তাই। পানিতে তো আজ আমি নামবই, পারলে আটকে দেখান। নিশিতা পা বাড়ালো সমুদ্রের দিকে। তার হাত ধরে ফেললো আহারাব। টেনে নিয়ে যেতে শুরু করলো অন্যদিকে। নিশিতা চেঁচিয়ে উঠল, বলল, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? হাত ছাড়ুন বলছি। আহারাব হাত ছাড়লো না। টেনে নিয়ে গেল একটা নির্জন স্থানে। চারিদিকে কোনো মানুষ দেখা যাচ্ছে না এখানে, শুধুমাত্র তারা দুজনেই উপস্থিত এখানে। সমুদ্রের গর্জন এখান থেকে শোনা যাচ্ছে বেশ চড়াভাবে। হয়তো এখানে জনমানবের কোলাহল নেই।
তাই নিশিতা ভ্রু কুচকে শুধালো। এখানে নিয়ে এসেছেন কেন? যাও, এখানে যত ইচ্ছে ভেজে। কেন, আপনার সামনে শরীর প্রদর্শনী করতে নাকি? আহরাব তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো নিশিতার দিকে, বলল, বড় বড় অতিরিক্ত কথা বলো তুমি। যেমন বরাবরই অতিরিক্ত করেন আপনি। সমুদ্রে কি নামবে তুমি? না, ওকে, ফিরে চলো তবে হোটেলে। না যাব না, আমি লীনা আপুদের কাছে যাব। সেখানে যাওয়া হচ্ছে না তোমার। নিশিতা কটমট করে তাকালো আহারাবের দিকে। ঠিক তখনই সেখানে এসে হাজির হলো জন কয়েক লোক। চেহারাতেই কেমন গুন্ডা গুন্ডা ভাব তাদের। তারা নিজেদের মধ্যে কথা বলছিল কিছু একটা নিয়ে। হঠাৎ তাদেরই মধ্যে একজন বলে উঠল, এইটাই আহারাব ইস্তিয়াদ এমপি, ওরে মাইরা লইয়া বস কইছে আমাগো। ভ্রুকুচকে তাকালো আহারাব। এদের তাকে মারতে পাঠানো হয়েছে। রাজনীতির সুবাদে শত্রুর অভাব নেই তাদের মধ্যে। এইগুলোকে কে পাঠালো তাকে খুন করতে? নিশিতা ভয় পাচ্ছে একটু একটু। এমন পরিস্থিতিতে এর আগে কখনো পড়েনি সে। এভাবে গুন্ডাদের এতটা সামনে থেকে দেখেওনি কখনো। ওই লোকগুলোর মধ্যে থেকে একজন হঠাৎ বলে উঠল, তাহলে ধর সালারে, এখনো দাঁড়িয়ে রইছস কেন? আহারাব শক্ত করে হাত ধরল নিশিতার, চেঁচিয়ে বলল। পালো তাড়াতাড়ি। নিশিতা হাত ধরে দৌড়াতে শুরু করলো আহারাব। তাদের পিছু পিছু দৌড়াতে শুরু করলো ওই গুন্ডাগুলো। নিশিতা দৌড়াতে দৌড়াতে বলল। আমরা পালাচ্ছি কেন? আহারাব নিশিতার দিকে ফিরে তাকালো, একবার বলল, তোমার কি মনে হচ্ছে আমি সিনেমার মতো ওদের সাথে ঢিসুম ঢিসুম করে মারামারি করব? এটা সিনেমা নয়, বাস্তব জীবন। ওদের সাথে মারামারি করতে গেলে মুহূর্তে ওরা চ্যাপ্টা করে দিবে আমাকে, বুঝছো? এখন জোরে দৌড়াও, না ওরা ধরে ফেলবে আমাদের। নিশিতা পেছনে ফিরে তাকালো। ওদের থেকে একটু দূরে গুন্ডাগুলো ওদের পিছন পিছন আসছে। পেছনে তাকিয়ে দৌড়াতে দৌড়াতে হোঁচট খেয়ে পড়ল নিশিতা। আহ করে আর্তনাদ করে উঠল সে। থেমে গেল আহারাব। ফিরে তাকালো নিশিতার দিকে, টেনে তুলল তাকে। সারা শরীরে তার বালিতে মাখামাখি। আহারাব পেছনে তাকালো। গুন্ডাগুলো ওদের কাছাকাছি চলে এসেছে। দ্রুত সে কাঁধে তুলে নিল নিশিতাকে। শুরু করলো আবার দৌড়। আকস্মিক ঘটনায় হকচকিয়ে উঠল নিশিতা, হতভম্ব সে। আহারাব তাকে কাঁধে তুলে নিয়েছে। নিশিতা আহারাবের পিঠে কিলঘুষি মারতে লাগলো, চেঁচিয়ে বলল। নিচে নামান আমাকে, এভাবে কাঁধে তুলেছেন কেন? আহারাব পাত্তা দিল না তাতে, উল্টো হাঁপাতে হাঁপাতে বলল, কি ভারী তুমি! দেখতে তো মনে হয় বাতাসে, কিন্তু ওজন তো ভারী কেন? কি আমি ভারী? এত বড় কথা! নিশিতা জোরে এক কিল বসিয়ে দিল আহারাবের পিঠে। পিঠটা যেন বেঁকে গেল তার, তবুও থামছে না সে। পিঠ বাঁকিয়ে সামনের দিকে দৌড়ে চলেছে সে। দৌড়াতে দৌড়াতে লোকালয়ে পৌঁছে গেল তারা। আশেপাশে ঝুপড়ি ঝুপড়ি ঘর দেখা যাচ্ছে। বড় বড় মাছ শুকাতে দেওয়া শুটকি করার জন্য মাটিতে ধানের মতো বিছিয়ে শুকাতে দেওয়া হয়েছে ছোট ছোট চিংড়ি মাছ। এটা মৎস্য পাড়া বোধ হয়। আহারাব নিশিতাকে নিয়ে ঢুকে পড়ল তার এক মধ্যে ঝুড়িতে। ঝুপড়ির সামনে এক বুড়ো লোক বসেছিল। তার অনুমতি নিয়ে ঢুকেছে এই ঝুপড়িতে। না হয় এভাবে অপরিচিত কেউ এসে তাদের ঘরে ঢুকে পড়লে তো আরো হুলস্থুল বেঁধে যাবে চারিদিকে। গুন্ডারা সহজে ধরে নিবে তাদের। শুটকির গন্ধে গা গুলিয়ে উঠছে নিশিতার। ওয়াক ওয়াক করে বমির ভঙ্গি করলো সে। দ্রুত নিশিতার মুখ চেপে ধরলো। আহারাব বলল। মারতে চাও নাকি আমাকে? নিশিতা এক দৃষ্টিতে তাকিয়ে আছে আহারাবের দিকে। এই মুহূর্তে আহারাব তার কাছে অবস্থান করছে, খুব কাছে। 2 ইঞ্চির ব্যবধান হবে হয়তো তাদের মধ্যে। আহারাবের দৌড়াতে দৌড়াতে ঘন হয়ে আসা নিঃশ্বাস আছড়ে পড়ছে নিশিতার চোখ মুখে। আহারাবও এক দৃষ্টিতে তাকিয়ে আছে নিশিতার চোখের দিকে। কেমন ঘোর লেগে যাচ্ছে তার। গুন্ডারা এসে বাইরে থেকে তাদের খুঁজে চলে গেল। বুড়ো লোকটি হাঁক ছাড়লো। ঘোর বাহির হইয়া আহো, ওরা চইল্লা গেছে। কাটলো আহারাব এবং নিশিতার। একে অপরের থেকে ছিটকে দূরে সরে গেল। আহারাব এলোমেলো দৃষ্টি ফেলে ফোন বের করলো পকেট থেকে। কাউকে কল করে কথা বলতে বলতে বাইরে চলে গেল। যাওয়ার আগে নিশিতার পানে এক পলক তাকিয়ে বলে গেল, বাইরে এসো। রাত নেমেছে ধরণী বুকে। সূর্যটা ডুব দিয়েছে আর চিরচেনা ঠিকানায়। অন্ধকার রুমে হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে আছে জন কয়েক লোক। রুমের বাইরে তাদের আব্বার পাহারা দিচ্ছে কয়েকজন, প্রত্যেকের হাতে বন্দুক। বেশ কিছুক্ষণ পার হতেই সেখানে এসে হাজির হলো দুজন। তাদেরকে দেখে সালাম দিল বন্দুকধারী লোকগুলো। সামনের ব্যক্তি তাদের সালামের উত্তর দিয়ে দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। অন্য ব্যক্তিটি একটু এগিয়ে গিয়ে জ্বালিয়ে দিল রুমের লাইটটা। রুমটা পরিষ্কার হলো কিছুটা। আগের দিনের ছোট লাল লাইটটা সম্পূর্ণরূপে পরিষ্কার করতে পারেনি বিশাল আকৃতির রুমটা। ব্যক্তিটি বসলো হাত পা বাঁধা লোকগুলোর কাছে, শান্ত কণ্ঠে বলল। ওদের মুখটা খুলে দে। অন্য ব্যক্তিটি এসে মুখ খুলে দিল হাত পা বাঁধা লোকগুলোর। সাথে সাথে আকুতি ভরা কণ্ঠে একে একে সবাই বলে উঠল, ছাইরা দেন ভাই, আমরা বুঝবার পারি নাই, আমাকে যা কওয়ার হয়েছিল তা করছি। ভিসিসিয়ে উঠল লোকটি, হাতে একটা লাঠি নিল। লোকগুলোর একজনের পশ্চাৎ দেশে একটা বাড়ি মারল। বলল, তখন সাথে বাচ্চা মেয়েটা ছিল বলে কিছু বলিনি, ভয় পেয়ে যাবে সে। তাছাড়া আমি তার সামনে আমার ভয়ঙ্কর রূপটি প্রকাশ করতে চাইনি, তাই বলে কি এখনো ছেড়ে দেবো তোদের? আজাদ শেখ। লোকটি ভ্রু কুচকে তাকালো, বলল, আচ্ছা শেখ, বাহ, ভালো তো সাহস বেড়েছে তার। সে কি বলে গেছে আহারাব ইশতিয়াত কে কে করতে পারে?
এসব পাতি গুন্ডা পাঠায় তাকে মারার জন্য? বুদ্ধিশুদ্ধি তো লোপ পেয়েছে তার। হাত পা বাঁধা লোকগুলোর মধ্যে একজন বলে উঠল, ছাইড়া দেন স্যার, ঘরে আমাগো ছোটা ছোটা বাচ্চা। এত যখন বাচ্চাদের জন্য দরদ, তাহলে এসব পথে আসিস কেন? কি করবো স্যার, কাম দেয় না কেউ আমাগো। চাকরি করবো তাও তো পড়ালেখা করি নাই, পেটে তো খিদা লাগে। একটু বুঝি মায়া লাগলো আহারাবের। বলল, আমি কাজ দিলে করবি? করবো স্যার। এই পথে কিন্তু আর আসতে পারবি না। আসবারও চাইও না, সারাদিন ভয়ে থাকি কখন জেলে যাই। এই বুঝি পুলিশ ধরলো, তাহলে তো আমাগো বউ বাচ্চা কি হইব, না খাইতে পাইরা মইরা যাবো ওরা। আহারাব হাঁক ছাড়লো, বলল, জিসান, ওদের বাঁধন খুলে দে আর আমার কার্ডটা দিয়ে দে। ওকে বস। আহারাব শান্ত দৃষ্টিতে তাকালো লোকগুলোর দিকে। এরাই তখন সমুদ্র সৈকতে তাকে মারার উদ্দেশ্যে ধাওয়া করেছিল। আহারাব শান্ত কণ্ঠে লোকগুলোকে বলল। এই ঠিকানায় পৌঁছে যাবে, আমার নাম বললেই কাজ দিয়ে দেবে তোদের। লোকগুলো কৃতজ্ঞতা প্রকাশ করলো, বলল, আপনার ওই ঋণ কোনো দিন ভুলবো না স্যার। আহারাব কিছু বলল না, বেরিয়ে গেল রুম থেকে। হোটেলে ফিরেই সবাইকে তাড়া দিল। কাল সকালে ট্রেনে ঢাকা ফিরবে তারা। শত্রুরা জেনে গেছে আহারাব এখানে আছে, যে কোনো সময় যে কোনো বিপদ ঘটতে পারে। নিজের জন্য ভয় না হলেও আহারাব কাছের মানুষগুলোর জন্য ভয় পাচ্ছে, তার জন্য যদি তাদের কাছের মানুষগুলোর কোনো ক্ষতি হয়ে যায়। যদিও ইতিমধ্যে হোটেলের চারপাশে আহারাব ছদ্মবেশী গার্ড মোতায়েন করে রেখেছে, তবুও ঝুঁকি যেন একটা থেকেই যায়। ঢাকা অঞ্চলটা তার হাতের মুঠোয় হলেও কক্সবাজারটা তার সম্পূর্ণ অপরিচিত। অতিরিক্ত সাহসিকতা দেখিয়ে এখানে বসে থেকে ঝুঁকি না নেওয়াটাই ভালো। তাছাড়া সে গোপন তথ্য পেয়েছে, আজাদ শেখ তাকে মারার জন্য লাগিয়ে দিয়েছে আরো। কক্সবাজার থেকে হঠাৎ ফিরে যাওয়ার কথা শুনেই যেন মাথায় বাজ ভেঙে পড়লো সবার। কেবল একদিন হয়েছে তারা এসেছে, ভেবেছিল এক সপ্তাহ কাটাবে এখানে। লিনা কাঁদো কাঁদো হয়ে পড়ল। আর 2 দিন থেকে যায় না ভাইয়া, এখনো তো কক্সবাজার ঘোরাই হলো না আমাদের। যা করছে তোদের ভালোর জন্য করছে। আমি যেন এই সম্পর্কে আর একটা কথা না শুনে কারো মুখে। যা, তাদের ব্যাগ গুছিয়ে নে। আর কেউ কিছু বলার সাহস পেল না। বুকের ভিতর পাথর চাপা দিয়ে ব্যাগ গুছানো শুরু করলো সবাই। নিশিতা ভাবলেশীন, সে একটা কথাও বলেনি এখনো অবধি। হয়তো বুঝতে পেরেছে আহারাব কেন এখান থেকে চলে যেতে চাইছে। সমুদ্র সৈকতে ওইটুকু ঘটনাতে এত ভয় পেয়ে গেছে লোকটা। এত ভয় নিয়ে সে রাজনীতি করে কিভাবে বোধগম্য হচ্ছে না তার। ঠোঁট বাঁকিয়ে হাসলো সে, বিড়বিড়িয়ে বলল, এরা নাকি আবার দেশের প্রথম সারির রাজনীতিবিদ। পরের দিন ভোরে ট্রেনে ঢাকায় ফিরে এসেছে তারা। স্টেশন থেকে আশরাফ সাহেব এসে নিয়ে গেছেন লিনা, নিশিতার রিনাকে। আহারাব, মেহেরাব আর মাহবুব নিজেদের মতো বাড়িতে চলে গেছে। বাড়িতে এসে আহারাব বেরিয়ে পড়েছে কোথাও একটা। মেহেরাব আর মাহবুব আফসোস করে মরছে, কেন তারা সেদিন আহারাবকে কক্সবাজারের কথা বলতে গিয়েছিল। না সেদিন তাকে ট্যুরের কথা বলতো, না সে তাদের সাথে যেত, আর না একদিনের মধ্যে ফিরে আসতে হতো। নিজেদের বোকামির জন্য নিজেদেরই কপাল চাপড়াতে ইচ্ছা করছে এখন তাদের। 2 দিন কেটে গেল। কক্সবাজার থেকে ফেরার পর কেমন যেন আহারাবের ভালো লাগছে না কিছুই, কাজে মন বসছে না, চারিদিকে ফাঁকা ফাঁকা লাগছে। রোজই নিশিতার কলেজের সামনে থেকে তাকে গাড়িতে তুলে নেয় আহারাব, কিছুক্ষণ সময় কাটায় তার সাথে। তবে সেই সময়টুকু পর্যাপ্ত মনে হয় না আহারাবের। সে বেশ ভালো বুঝতে পারছে নিশিতাকে তার চাই, ভীষণভাবে চায়। সে বাজেভাবে আসক্ত হয়ে গেছে নিশিতা নামক নেশায়। সারাদিন পর মাত্রই বাড়িতে ফিরে শরীরটা এলিয়ে দিয়েছিল বিছানায়, আর ভাবছিল নিশিতার কথা। আচ্ছা, মেয়েটা তো কখনো তার সাথে ভালোভাবে একটু কথা বলেনি, সামনে গেলে শুধু চ্যাটাং চ্যাটাং কথা। তারপরে এত বাজেভাবে তার প্রতি আকৃষ্ট হলো আহারাব। না, এবার এর একটা বিহিত করা দরকার। কতদিন আর এভাবে চলবে? আহারাবের দরজায় টোকা দিল কেউ। আহারাব গলার স্বরটা একটু বাড়িয়ে বলল। দরজা খোলা। দরজা ঠেলে ভেতরে ঢুকলো আয়েশা বেগম। মাকে দেখে উঠে বসলো আহারাব। বলল, তুমি এই সময় ঘুমোনি? বিছানার একপাশে বসলো আয়েশা বেগম, ধীরে সুস্থে বলল, না, তোর অপেক্ষায় ছিলাম, কিছু কথা ছিল তোর সাথে। কি কথা? বয়স হয়েছে, বুড়ো হয়েছি, 3 ছেলে সারা দিন থাকে বাইরে বাইরে, আমি আর চারদিক সামলাতে পারছি না। এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা না বলে সরাসরি বলো, কি বলতে চাইছো? আমার এখন ছেলের বউ লাগবে। যে বয়সে আমার এখন নাতি নাতনি নিয়ে খেলার কথা, যে বয়সে আমার ছেলেরা এখনো বিয়েই করেনি। তুই তো আর বিয়ে শাদী করবি বলে মনে হচ্ছে না। চিরকুমার থাকবি, থাক, আমার কোনো আপত্তি নেই। আমি মেহেরাবের বিয়ে দিতে চাচ্ছি। কি বলেছে আমি বিয়ে করবো না? করবো তো, অবশ্যই বিয়ে করবো। চিরকাল একা থাকবো নাকি? ছেলের মুখে বিয়ের কথা শুনে অবাক হলো আয়েশা বেগম, আবার খুশিও হলো বেশ। যে ছেলে মোটেও বিয়ে করতে চায় না, বিয়ের নাম শুনলেই পালায়, সে ছেলে আজ নিজে থেকে বিয়ে করতে চাইছে। আয়েশা বেগম খুশিতে গদগদ হয়ে বলল, সত্যি বাবা, তুই বিয়ে করবি? আমি মেয়ে দেখা শুরু করব তাহলে। ঘরে মেয়ে থাকতে বাইরে দেখার কি দরকার?
ভ্রুকুচকে এলো আয়েশা বেগমের, বলল, ঘরে আবার কোন মেয়ে? কেন, মাবি মায়ের ওই ভাইয়ের মেয়েটা? ওটা কি এনে দাও আমাকে। উঠে দাঁড়ালো আয়েশা বেগম, শক্ত কণ্ঠে বলল। অসম্ভব। অবাক হলো আহারাব, বলল, চোখ কেন মা, মেয়েটা খারাপ কোন দিক থেকে? মেয়েটা খারাপ নয়, খারাপ তুই। আর তাছাড়া মেয়ের বাবা মা কোনো দিনই তোর সাথে নিশিতার বিয়ে দিবে না। মুখ শক্ত হয়ে এলো আহারাবের। তার সাথে মেয়ে বিয়ে দিবে না কেন বাবা মা? কেন, সে কোন দিক দিয়ে খারাপ? এই মুহূর্তে যদি বলে সে বিয়ে করবে, তাহলে মেয়ে সহ মেয়ের বাবা মায়ের লাইন লেগে যাবে, আর সেখানে এই মেয়ের বাবা মা নাকি তার সাথে মেয়ের বিয়ে দিবে না। আহারাব শক্ত কণ্ঠে শুধালো। কেন? কারণ এই মেয়ে মানে নিশিতার সাথেই প্রায় 2 বছর আগে তুই বিয়ে ভেঙে দিয়েছিলি। চমকে উঠল আহারাব, অস্ফুট কণ্ঠে প্রশ্ন করলো। 2 বছর আগে তোমরা আমার নিষেধের সাথে আমার বিয়েটি করেছিলে। হ্যাঁ, তোর জন্য মেয়েটা কি কি না সহ্য করেছে। কোনো দোষ না করেও গ্রামে বদনাম রটে গিয়েছিল মেয়েটা। তোর জন্য মেয়েটা আজ তার পরিবার থেকে এত দূরে, শুধুমাত্র তোর মেয়েটাকে কত মানুষের কথা সহ্য করতে হয়েছে। আর তুই এখন বলছিস তুই তাকে বিয়ে করবি? নিশিতা চাইলেও তো আমি কখনো নিশিতার সাথে তোর বিয়ে দেব না। তুই যোগ্য না নিশিতার। আয়েশা বেগম আর একটা কথাও বললেন না। ঠিক 2 বছর আগে সেই দিনের মতোই হনহন করে বেরিয়ে গেল রুম থেকে। আহারাব যেন থমকে গেছে সেখানে। তার কানে শুধু একটা কথাই বাজছে, প্রায় 1.5 বছর আগে এই মেয়ের সাথে বিয়ে ভেঙে দিয়েছিলি তুই। পেটের ভিতর মোচড় দিয়ে উঠছে। তার একে একে মনে পড়তে লাগলো নিশিতার হেয়ালিপূর্ণ কথাগুলো। এখন সে বেশ ভালোভাবেই বুঝতে পারছে এতদিন তার না বোঝা সেই কথাগুলোর মানে। নিজের অজান্তে সে কিভাবে এত বড় একটা ভুল করে ফেললো। সেদিন অন্তত একটাবার তার জন্য নির্ধারণ করা পাত্রীর ছবিটা দেখা উচিত ছিল। আচ্ছা, তার ভুলের ক্ষমা করবে কি নিশিতা? সব ভুলে তাকে মেনে নিবে তো? আহারাব নিশিতা নামক মেয়েটার ভীষণভাবে আসক্ত হয়ে পড়েছে। পা এখন কিছুতে এই মেয়েটার থেকে ফেরাতে পারবে না। তার ফেরা যে আর সম্ভব না। নিজের অজান্তে করা ভুলের জন্য কি নিশিতা তাকে শাস্তি দিবে? আর ভাবতে পারছে না, পাগল হয়ে যাচ্ছে আহারাব। নিশিতাকে হারানোর ভয়ে চারিদিক থেকে কালো আধারের মতো ঘিরে ধরেছে তাকে। আহারাব বালিশের পা সাথে মোবাইলটা হাতে নিল। রাত প্রায় 12টা বাজতে চলল। এখান থেকে নিশিতাদের বাসায় যেতে আবার প্রায় 1 ঘন্টা লাগবে। রাত 1টার সময় কারো বাসায় যাওয়া মোটেও কোনো ভদ্রতার লক্ষণ নয়। আহারাব অস্থির হয়ে উঠছে ক্রমে। এই মুহূর্তে তার নিশিতাকে প্রয়োজন, তার সাথে কথা বলা প্রয়োজন। অস্থিরতায় মোবাইলটা ছুঁড়ে মারল, বিছানায় উঠে দাঁড়ালো সে। এই রাত শেষ হচ্ছে না কেন? রাতটাও যেন আজ বেইমানি করছে তার সাথে, সময় বাড়িয়ে নিয়েছে। আহারাব হাঁটা ধরলো রুমের এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত। আর একটু পরপর দেয়ালে টাঙানো ঘড়ির দিকে তাকাচ্ছে। রাত শেষ হওয়ার অপেক্ষায় আছে সে। ভোর হতে শুরু করেছে। সূর্যটা কেবল উকি দিতে শুরু করেছে আকাশে। আধার কেটে প্রকৃতি তার স্বরূপে ফিরে আসতে শুরু করেছে ধীরে ধীরে। আহারাব ভোর হতে কোনো রকম বাসতেই গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে। নিজেই গাড়ি ড্রাইভ করছে আজ। দ্রুত বেগে নিশিতার কলেজের সামনে এসে গাড়ি থামালো। ভোর রাত হওয়ার রাস্তায় যানজট ছিল না। তাড়াতাড়ি সে এসে পৌঁছে গেছে কলেজের সামনে। আশেপাশে কোনো মানুষজন নেই। কলেজের সামনের ব্যস্ত রাস্তাটা একদম ফাঁকা এখন। আহারাব অস্থির চিত্তে তাকালো কলেজের গেটের দিকে। গেটে তালা লাগানো। চোখ ফিরিয়ে সে তাকালো হাত ঘড়িটার দিকে। কেবল 5টা বেজেছে। এত সকালে কলেজের গেট খুলবে কোন পাগলে? তাছাড়া নিশিতার কোচিং 7টায়, সেও আসবে তখন। প্রায় 2 ঘন্টা এখন অপেক্ষা করতে হবে নিশিতার জন্য। আহারাব গাড়ি সিটের সাথে মাথা এলিয়ে দিল। চোখ বন্ধ করে জোরে জোরে শ্বাস নিতে শুরু করলো। রাস্তায় ধীরে ধীরে মানুষের আনাগোনা শুরু হয়েছে। কলেজের গেট খুলে দিয়েছে। কিছু কিছু শিক্ষার্থীও আসা শুরু করেছে। আহারাব বারবার রাস্তার দিকে তাকাচ্ছে। নিশিতা কেন এখনো আসছে না? 6:30-এর বেশি বেজেছে। গাড়ির সামনের কাছ থেকে তাকালো আহারাব। ওই তো ব্যাগ কাঁধে নিশিতা আসছে। আহারাবের অস্থির চিত্ত পুরোপুরি শান্ত না হলেও একটু শান্ত হলো। দ্রুত গাড়িতে স্টার্ট দিল। গাড়িটা ধীর গতিতে নিয়ে থামালো নিশিতার পাশে। দরজা খুলে বলল, ভেতরে এসো। ভ্রুকুচকে তাকালো নিশিতা। রাতে ঢিলাঢালা টি শার্ট, ট্রাউজার আর পায়ে একজোড়া স্যান্ডেল। চুলগুলো উস্কো খুস্কো, চোখগুলো লাল হয়ে আছে। দেখেই মনে হচ্ছে রাতে ঘুমায়নি লোকটা। নিশিতা অবাক হলো। সবসময় নিজের ইমেজ বজায় রাখতে পরিপাটি ভাবে চলা লোকটার একই হালাত। নিশিতা অবাক কণ্ঠে প্রশ্ন করলো, এত সকালে? কথা বাড়িও না, গাড়িতে ওঠো। একটু পরেই কোচিং আছে আমার। তোমার কোচিংয়ের থেকে আমার কথাগুলো বেশি গুরুত্বপূর্ণ। তাড়াতাড়ি উঠে এসো গাড়িতে। নিশিতা আর কথা বাড়ালো না, উঠে বসলো গাড়িতে। নিশ্চয়ই জরুরি কিছু বলার আছে, না হয় এত সকালে এভাবে পাগলের মতো তো আর ছুটে আসতো না এই লোক। মিনিট 5 পরে এক নির্জন জায়গায় গাড়ি থামালো আহারাব। সকাল হওয়াতে এমনিতেও বাইরে লোকজন নেই তেমন। গাড়ি থেকে নেমে দাঁড়ালো আহারাব। ঘুরে গিয়ে নিশিতার পাশের দরজাটা খুলে দিল। বলল, বেরিয়ে এসো। ব্যাগ কাঁধে নিয়ে বেরিয়ে এলো নিশিতা। বলল, কি বলবেন বলুন তাড়াতাড়ি। চোখ বন্ধ করে জোরে নিঃশ্বাস নিল আহারাব। বলল,
প্রায় 2 বছর আগে তোমার সাথে বিয়ে ভেঙেছিলাম আমি, জানতে তুমি? মৃদু হাসলো নিশিতা, বলল। ওহ, এই কারণে আপনার এই পাগল পাগল অবস্থা? আহারাব আবার প্রশ্ন করলো। জানতে তুমি? হ্যাঁ জানতাম, খুব ভালো করেই জানতাম। আগে কেন বলনি আমাকে? কি বলতাম আপনাকে? এটাই বলতাম যে আপনি আমার সাথে 2 বছর আগে বিয়ে ভেঙেছিলেন। উপস, সরি, শুধু বিয়ে নয়, আমাকে ভেঙেছিলেন, ভেঙে গুড়িয়ে দিয়েছিলেন, দূর করে দিয়েছিলেন আমাকে আমার পরিবার থেকে, গ্রামে চরিত্রহীনা প্রমাণিত করে দিয়েছিলেন, আমার বাবার সম্মান নষ্ট করেছিলেন। এটাই বলতাম আপনাকে। কি হলো, চুপ করে আছেন কেন? বলুন, এটাই বলতাম আপনাকে। আহারাব এগিয়ে এলো নিশিতার কাছে। নিশিতার নরম কোমল হাত দুটো নিজের হাতে মুঠোয় পুড়ে নিল, অসহায় কণ্ঠে বলল। আমি ভুল করেছিলাম সেদিন, আমি ক্ষমা করে দাও প্লিজ। মায়ের জোরে জোরেতে এক পাকর রাগ করে বিয়ে করবো বলেছিলাম, তারা যে একদম বিয়ে ঠিক করে চলে আসবে বুঝতেই পারিনি। বিশেষ করো, আমি জানতাম না সেদিন তোমাকে ঠিক করা হয়েছিল আমার জন্য। জানলেও সেদিন বিয়ে করে নিতেন আমাকে? চুপ হয়ে গেল আহারাব। সত্যি তো, সেদিন যদি সে জানতো তার জন্য নিশিতাকে ঠিক করা হয়েছে, জানলেই কি সে বিয়ে করে নিত নিশিতাকে? এখন না হয় সে নিশিতাকে ভালোবাসে, তাই এত মরিয়া হয়ে উঠেছে তাকে পাওয়ার জন্যে, কিন্তু সেদিন তো নিশিতাকে সে ভালোবাসতো না। তার ছেলের হাসি হাসলো। নিশিতা বলল। কি কোনো উত্তর নেই তাই না? ব্যাকুল হয়ে উঠল আহারাব। নিশিতার হাত দুটো আরো শক্ত করে ধরে বলল। সেদিন কি করতাম জানি না, তবে এখন আমি ভালোবাসি তোমায়, ভীষণভাবে ভালোবাসি। প্লিজ ফিরিয়ে দিও না আমাকে। হাত দুটো ছাড়িয়ে নিল নিশিতা। মৃদু হেসে বলল। এতদিন তো এই বাক্যটার জন্যই অপেক্ষা করেছিলাম আমি। এত দেরি করে বললেন কেন? একটু থামলো নিশিতা, অতঃপর শক্ত কণ্ঠে বলল। আমি সসম্মানে আপনার ভালোবাসাকে প্রত্যাখ্যান করলাম মিস্টার আহরাব ইশতিয়াত। নিশিতা, খারাপ লাগছে মিস্টার আহরাব ইশতিয়াত? আমারও লেগেছিল যখন কোনো কারণ ছাড়াই আপনি আমাকে প্রত্যাখ্যান করেছিলেন। একটু বুঝুন, কাউকে মনের কোণে ঠাঁই দেওয়ার পর তার কাছ থেকে প্রত্যাখ্যাত হওয়ার যন্ত্রণাটা কতটা ভয়ঙ্কর। প্রতিশোধ নিলে? অনেকটা সেই রকমই। তবে এতদিন কেন চুপ ছিল? কেন মেনে নিয়েছিল আমার সকল আবদার? মেনে তো আমি সেদিনও নিয়েছিলাম, যেদিন আপনারা সদ্য কলেজে পা দেওয়া একটা মেয়েকে বিয়ের পিঁড়ি পর্যন্ত নিয়ে গিয়ে বিয়েটাই ভেঙে দিয়েছিলেন। আমার মেনে নেওয়াকে দুর্বলতা ভেবে ভুল করবেন না এমপি সাহেব। আমার মেনে নেওয়াটাই আমার শক্তি। নিশিতা আর দাঁড়ালো না, একটুও গটগট করে চলে গেল সে। এখান থেকে কলেজের পথটা আছে না তার, একাই চলে যেতে পারবে। আহারাব ব্যথা ভরা চোখে তাকালো নিশিতা চলে যাওয়ার পানে। ঠিক এটারই ভয় পাচ্ছিল সে সারা রাত ধরে। বুকটার ভিতর তীব্র যন্ত্রণা হচ্ছে তার। ক্যারিয়ার আর রাজনীতি করে করে এতগুলো বছর মেয়েদের থেকে দূরত্ব বজায় রেখেই চলেছিল সে। এখন এই বয়সে এসে সে প্রেমে পড়লো একটা ছোট্ট মেয়ের। নিজেকে বুঝিয়েছিল অনেক, নিশিতা থেকে দূরে যাওয়ার অনেক চেষ্টাই করেছিল সে, কিন্তু কোনোভাবেই সফল হয়নি। আর আজ নিশিতায় তাকে দূরে ঠেলে দিল, ফিরিয়ে দিল তাকে। তার অজান্তে করা একটা ভুলের কারণে এভাবে শাস্তি দিল তাকে। দিন 2 কেটে গেল। আহার আবার আসে না নিশিতার কাছে নিশিতার সাথে দেখা করতে। তার বিশাল কালো রঙা গাড়িটা দাঁড়িয়ে থাকতে দেখা যায় না নিশিতার কলেজের সামনে। তার ছেলের হাসি আসলো। নিশিতা বলল। সেদিনের ওই কয়টা কথাতেই উড়ে গেছে আপনার সকল ভালোবাসা। এত ঠুনকো আপনার ভালোবাসা। নিশিতা মাত্রই বেরিয়েছিল কলেজ থেকে। কয়েকদিন পরেই তার টেস্ট পরীক্ষা। সারাদিন কোচিং, প্রাইভেট আর বই নিয়ে কেটে যাচ্ছে তার। তবুও চোখ দুটো যেন আহারাবকে খোঁজে মাঝে মাঝে। যতই রাগ অভিমান থাকুক তার সাথে ভালোবাসাটাও তো আছে। রাগ অভিমান তার সাথেই করা যায় যাকে নিজের আপন ভাবা যায়, ভালোবাসা যায়। নিশিতা ফুটপাত ধরে হাঁটছিল আনমনে। রাস্তার পাশে কৃষ্ণচূড়া গাছগুলো দাঁড়িয়ে আছে সোজা হয়ে। নিশিতা হঠাৎই থমকে দাঁড়ালো, ফিরে তাকালো তার পাশে দাঁড়িয়ে থাকা কদম গাছটার দিকে। এই তো বৃষ্টির দিন এসে গেছে। এই গাছটা তখন ঝাঁকে ঝাঁকে কদম ফুলে ছেয়ে যাবে। শূন্য গাছটা তখন পূর্ণতা পাবে। মানুষের জীবনটাও হয়তো এমন, কখনো শূন্যতায় ভরে যায়, আবার কখনো পূর্ণতায় ভরপুর। নিশিতা তাকিয়ে আছে কদম গাছটার বড় বড় সবুজ পাতাগুলোর দিকে। তখনই তার সামনে লাফিয়ে দাঁড়ালো কেউ। ভরকে গেল নিশিতা। সামনের দিকে তাকাতেই ভ্রু কুচকে এলো তার। এ তো সেদিনের সেই নিবিড় ছেলেটা যে প্রেম নিবেদন করেছিল তাকে। নিবিড় ভ্রু কুচকে শুধালো। কি দেখছো এমন করে এই শূন্য গাছটার দিকে? এর পূর্ণতা দেখেছি আমি। পূর্ণতা? কয়দিন পরেই এই শূন্য গাছটা পূর্ণতা পাবে। তার ফুলে নিজের সৌন্দর্য ছড়াবে চারিদিকে। কদম ভালো লাগে তোমার? সব ফুলই ভালো লাগে আমার। ফুলেরা ভীষণ স্নিগ্ধ হয়। একদম তোমার মতো। মৃদু হাসলো নিশিতা বলল। লাভ নেই, আমি পড়ছি না। মানে? এই যে আপনি আমাকে পটানোর চেষ্টা করছেন, কিন্তু আমি পড়বো না। চেষ্টা করতে ক্ষতি কি?
চেষ্টাই তো মানুষের জীবনে সফলতা বয়ে আনে, তাই না? বলি কি, মেয়ে মানুষ পটানোর চিন্তা বাদ দিয়ে ভালো কিছু করার চেষ্টা করুন, দেখবেন জীবনে উন্নতি হবে। এত উন্নতি দিয়ে কি করব, যেখানে তোমার মতো একজন সুন্দরীই পড়বে না? দেখ, আপনার সাথে কথা বলাই বেকার, তবে আমার পিছনে আর না আসলেই খুশি হব। নিশিতা পা বাড়ালো সামনের দিকে, পেছন থেকে নিবিড় চেঁচিয়ে বলল, এখন না হয় পিছু আসছি না তোমার, তবে এত তাড়াতাড়ি পিছু কিন্তু তোমার ছাড়ছি না আমি। হ্যাঁ। নিশিতা যেন শুনেও শুনল না, লম্বা লম্বা পা ফেলে চলল বাড়ির দিকে। এমনি নিজের জীবনে আছে হাজারো ঝামেলা, তার মধ্যে আবার নতুন ঝামেলা পয়দা হলো। এত করে বারণ করছে তবুও ছ্যাঁচড়ার মতোর পিছনেই পড়ে আছে। নিশিতার তো ইচ্ছে করছে দুই গালে দুই চারটা লাগিয়ে দিতে, কিন্তু বড় বলে এখনো সম্মান দিচ্ছে। নিশিতা চলে এসেছে প্রায় বাড়ির সামনে, ওই তো দেখা যাচ্ছে বাড়ির গেটটা। নিশিতা আরো দ্রুত হাঁটা ধরলো, গেটের সামনে চলে এসেছে, ভিতরে পা দিবে এর মধ্যেই কেউ টেনে গাড়ির ভিতরে নিয়ে গেল তাকে। আকস্মিক ঘটনায় হকচকে উঠল নিশিতা, মনের মধ্যে ভয় জেঁকে ধরল। সিনেমাতে দেখেছে এভাবে কিডন্যাপ করা হয়, তাকে আবার কিডন্যাপ করা হলো না তো? নিশিতা ভয়ে ভয়ে পাশ ফিরে তাকালো, তার পাশে চোখ বন্ধ করে সিটের সাথে শুয়ে আছে আহারাব, আর সামনের সিটে বসে গাড়ি চালাচ্ছে জিসান। স্বস্তির নিঃশ্বাস ফেললো নিশিতা, যাক এরা আর যাই হোক কিডন্যাপার নয়। নিজেকে ঠিক করে নিশিতা বলল, সমস্যা কি, কোথায় নিয়ে যাচ্ছেন আমাকে? কোনো উত্তর দিল না আহারাব, শুধু চোখ বন্ধ করে চুপ করে বসে আছে সে। মিনিট 10 পরে একটু নিরিবিলি জায়গা দেখে গাড়ি থামালো জিসান। আহারাব শান্ত অথচ গম্ভীর কণ্ঠে বলল, গাড়ি থেকে নেমে যা জিসান। জিসান বিনা বাক্যে নেমে গেল গাড়ি থেকে। জিসান নেমে যেতেই চোখ খুলল আহারাব, রক্তচক্ষু নিয়ে তাকালো নিশিতার দিকে। ভড়কে গেল নিশিতা, এই বান্দা আবার এভাবে রেগে আছে কেন? নিশিতাকে আর ভাবার সময় দিল না আহারাব। এক হাতে খাবলে ধরলে নিশিতার কোমর টেনে আনলো নিজের কাছে, অন্য হাতে চেপে ধরলো নিশিতার গাল দুটো, হিসিয়ে বলল, 2 দিন দূরে দূরে থাকছে বলে কি টানা গজিয়ে গেছে নাকি? আকাশ ওরা শুরু করে দিয়েছ? মনে রেখো, আমি যদি তোমার টানা গজানোর সুযোগ করে দিতে পারি, তাহলে সময় মতো আবার টানা ছেড়েও দিতে পারি। নিশিতা চোখ মুখ খিচে বন্ধ করে নিল, বলল, ছাড়ুন, লাগছে আমার। আহারাব আরো শক্ত করে ধরলো, বলল, লাগুক, লাগার জন্যই ধরেছে। 2 দিন দূরে ছিলাম বলে কি ছেড়ে দিয়েছে তোমাকে? জন্য ছেলেদের সাথে প্রেমালাপ শুরু করে দিয়েছ? মানে? মানেটা আমার থেকে ভালো তুমি জানো। নিশিতা চাপ প্রয়োগ করলো নিজের মস্তিষ্কের উপর। মনে পড়লো নিবিড়ের কথাটা, চোখ মুখ শক্ত করে দিল সে। বলল, আপনার কি তাতে? আমি যার সাথে খুশি কথা বলবো, ঘুরে বেড়াবো যার সাথে খুশি, প্রেমালাপ নয় প্রেম করব, তাতে আপনার কি? আপনাকে আমার বিষয়ে নাক গলানোর অধিকার কে দিয়েছে? আহারাবের রাগ যেন চূড়ান্ত সীমায় পৌঁছে গেল। সে নিশিতার নরম গাল দুটো আরো শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, অধিকার কাউকে দিতে হয় না, আদায় করে নিতে হয়। আর আমি আমার অধিকার খুব ভালোভাবে আদায় করে নিতে জানি। তোমার ইচ্ছে থাকুক বা না থাকুক, তুমি আমার, শুধু আমার। এভাবে ভালোবাসা হয় না। দরকার হলে থাপড়ে থাপড়ে ভালোবাসা আদায় করে নেব আমি। পারলে নিয়ে দেখান। চ্যালেঞ্জ করছো আমাকে? রাজনীতিবিদের হাত এটা, এক থাপ্পড়ে তো তোমার গালে হদিসে খুঁজে পাওয়া যাবে না। আগে আমাকে ছাড়ুন, ছেড়ে কথা বলুন। আহারাব হাতটা একটু ঢিলে করলো, তবে পুরো ছেড়ে দিল না নিশিতাকে। বলল, ছাড়ার জন্য তো ধরে নি আমি তোমাকে। আপনার লজ্জা করছে না এভাবে একটা মেয়েকে ধরে রাখতে? লজ্জা সরম আমার বরাবরই কম। আহারাব শান্ত দৃষ্টিতে তাকালো নিশিতার দিকে। কপালে উপরে পড়ে থাকা দুগাছি চুল কানের কাছে গুজে দিতে দিতে বলল, ইস, মুখটা শুকিয়ে গেছে। কলেজ থেকে বাড়ি ফেরা হয়নি এখনো, তাই না? ফিল্টার দিলেন কই? তার আগেই তো গুন্ডাদের মতো নিয়ে এলেন এখানে। আহারাব হাঁক ছাড়লো, বলল, জিসান, গাড়ি স্টার্ট কর। আমার ময়না পাখিকে বাড়ি পৌঁছে দিতে হবে। সারাদিন পড়াশোনায় ময়না পাখির মুখটা শুকিয়ে গেছে। নিশিতা কটমট করে তাকালো আহারাবের দিকে, বলল, ময়না পাখিকে? তুমি কেন? নামটা পছন্দ হয়নি? তাহলে বলে ফেলো, নামটা এক্ষুনি চেঞ্জ করে দিচ্ছে। না, কোনো নামই দরকার নেই। আমার বাবা মা আমার একটি সুন্দর নাম রেখেছেন, নিশিতা। সেই নাম ধরে ডাকতে পারলে ডাকুন, না হয় ডাকার দরকার নেই। আমি তো তোমাকে এই নামেই ডাকবো, পারলে আটকে দেখাও। আর হ্যাঁ, আজকে আবার কোমর চেপে ধরেছে বলে সেবারের মতো জ্বর বাঁধিয়ে বসো না, তাহলে মান সম্মান আর থাকবে না। লোকে বলবে এমপি আহারাব ইশতিয়াক তার বউয়ের কোমর ধরলেই বউয়ের শরীরের তাপমাত্রা বেড়ে যায়। আপনার বউকে? তুমি যদিও হওনি, তবে হতে কতক্ষণ? এইসব স্বপ্ন দেখছেন নাকি ইদানিং? আমি হব আপনার বউ? হাসালেন। ভালো টুথপেস্ট দিয়ে দাঁত ব্রাশ করো ময়না পাখি, ভবিষ্যতে চুমু খেতে হবে তো। অপমানিত বোধ করলো নিশিতা। রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলছে সে। ফোঁস করতে করতে বলল,
আমি রোজ 2বার দাঁত ব্রাশ করি এবং ভালো টুথপেস্ট দিয়েই। তার মানে চুমুটা তুমি এখনো নিতে চেয়েছ? যাক, তোমার এত তাড়াতাড়ি এসবের প্ল্যানিং থাকলে আমারও সমস্যা নেই। কাছে এসো, চুমু দিয়ে দিই। ভরকে গেল নিশিতা। কালকে পর্যন্ত এই লোককে তেমন মনে হচ্ছিল, আজ তার সম্পূর্ণ বিপরীত। কালকে পর্যন্ত যে লোককে মনে হতো অসভ্যতামর কও জানে না, আজ তাকে চরম লেভেলের অসভ্য উপাধি দিলেও ভুল হবে না। একদিনে এত পরিবর্তন কি করে? নিশিতার ভাবনার মধ্যেই তার দিকে এগিয়ে এলো আহারাব। ঢোক গিলল নিশিতা। এর মধ্যেই শোনা গেল কাশির শব্দ। দুজনাই ফিরে তাকালো সামনের দিকে। ভেসে উঠল জিসানের হতবাক ছাউনি। সে ফ্যাল করে চেয়ে আছে তাদের দিকে। আহারাব পিছিয়ে গিয়ে বসলো নিজের স্থানে। বিরক্তি ভরা কণ্ঠে বলল, সালাম আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এম রোহিত, ভয়েস অফ বিতি চ্যানেলের পক্ষ থেকে এডিটর। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে বন্ধুরা, ভয়েস অফ বিতি চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখুন, যাতে আপনাদের পরবর্তী গল্পের নোটিফিকেশন সবার আগে আপনি পান। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী গল্পে।